এবার রঙ্গিলা জালে ধরা পড়ে গিয়েছে শেখ হাসিনা। বিবিসি তার অডিও রেকর্ড ফাঁস করেছে। বিবিসি এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটা যে শেখ হাসিনার নিজের বক্তব্য, সরাসরি ছাত্রদেরকে গুলি করার হত্যা নির্দেশ দিয়েছেন সে। হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় 1 বছর হতে চলেছে। গত বছরের 5ই আগস্ট তিনি পালিয়ে যান এবং এই যে এই টানা আন্দোলন হলো এবং হাসিনা পালিয়ে গেলেন, এর অনুসন্ধান কিন্তু এখনো থেমেনি। এবং আজকে বিবিসি তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও প্রকাশ করেছে এবং তাদের ওয়েবসাইটেও একটা প্রতিবেদন দিয়েছে। একদম গা শিউরে ওঠার মতো অবস্থা। বিএনপি নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তারেক রহমান নিজে যাকে ভয় পান, যাকে ফোন দিতে ভয় পান, তার স্ত্রীকে ফোন দেন গভীর রাতে ফোন দেওয়া দরকার হলে, সেই ফজলুর রহমান, যাকে জনগণ বলে ফজবাগলা। মুজিব বাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। মুজিব বাহিনী কি করেছে? মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের পিছনে জাসুসি করেছে। জাসুসি বুঝেন? মুক্তিযোদ্ধাদের পিছনে লেগে থাকতো এই মুজিব বাহিনী। কারা কারা ভারতের প্রতি বশ্যতা স্বীকার করে না, তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছে এই মুজিব বাহিনী। ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। প্রথমেই শেখ হাসিনার মুখে গুলির নির্দেশনাটার রেকর্ডটা আপনাদের সামনে বিবিসি থেকে তুলে ধরছি। তার তুতলানো মুখে কথাগুলো শুনতে একটু আপনাদের কষ্ট হবে, তারপরে সর্বশেষ কথার ভিতরে সে স্পষ্ট আমি নিজে শুনতে পেরেছি, আপনাদের সামনে তুলে ধরছি। এখন আপনারা শুনে নেন। আপনারা তার মুখ থেকে সর্বশেষ শব্দটা শুনেছেন, যেখানে পাবে সেখানেই গুলি করবে, আর এটাই হয়ে যাবে তার জন্য, তার সরকারের জন্য, তার মন্ত্রী পরিষদের জন্য এবং তার প্রশাসনে র্যাব, বিজেপি, পুলিশ এবং আর্মি থেকেও যারা আমাদের মায়ের সন্তানদেরকে হত্যার সাথে জড়িত, সেই হত্যার সাথে জড়িতের প্রমাণ এবং দলিল হিসাবে বিবিসির এই দলিলই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা গ্রহণ করছেন এবং এই দলিল দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোষরদেরকে, এই নরপিশাচদেরকে সর্বোচ্চ রায় দিয়ে সর্বোচ্চ বিচার করা সম্ভব বলে মনে করেছেন প্রসিকিউটররা। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি যে বিষয়টা। দ্বিতীয় বিষয়টা হলো হাসনাত আব্দুল্লাহর একটি হুঙ্কার। যাদের সাথে জনগণ আছে মনে করেন, যারা দেশপ্রেমী মনে করেন, দেশের জনগণকে নিয়ে যারা রাজনীতি করেন, তাদের মধ্যে একজন দিল্লিতে, আরেকজন কেন লন্ডনে। কেন লন্ডন থেকে তারেক রহমান দেশে আসছেন না? এই $1 মিলিয়ন প্রশ্নটা রেখেছেন হাসনাত আব্দুল্লাহর মতন একটি তরুণ। এই হাসনাত আব্দুল্লাহর মতন তরুণ কিন্তু বাংলাদেশে খুব কম জন্ম নিয়েছে। ইতিহাসের পাতায় 5 জন বাংলাদেশের শীর্ষ সাহসী মানুষ যদি জন্ম নিয়ে থাকে, এর মধ্যে 5 নম্বরে আছে হাসনাত আব্দুল্লাহ, মানে সর্বকনিষ্ঠ, সবার ছোট। কেননা বাংলাদেশের সেনা প্রধানের সাথে কি বক্তব্য হয়েছিল, কি প্রস্তাব সেনা প্রধান দিয়েছিলেন আওয়ামী লীগের সফট লোকদেরকে নিয়ে, ভদ্রলোকদেরকে নিয়ে আওয়ামী লীগ গঠন করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন আসে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যটা পাশ করে দিয়েছিলেন এই হাসনাত আব্দুল্লাহ। সেই কারণে হাসনাত আব্দুল্লাহর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের বর্তমানে তরুণদের মাঝে যদি নাহিদের চাইতেও তরুণদের ভিতরে ছাত্র শিবিরের যেমন কয়েকজনের নাম আছে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাম আছে, বা এই তরুণ যারা ইয়াংদের কথাই যদি আমি বলি এবং বাংলাদেশের টোটাল রাজনীতিবিদদের কথাও যদি আমি বলি, এর মধ্যে কিন্তু শীর্ষ কয়েকজনের ভিতরে একজন জনপ্রিয় ব্যক্তি হলেন হাসনাত আব্দুল্লাহ। সে ওই সেনাপ্রধানের বক্তব্যে ফাঁস করার পরেই বাংলার মানুষ ধরে নিয়েছে এই সন্তানই হবে আগামীকাল আমাদেরকে পথ দেখানোর জন্য সাহসী সন্তান বাংলাদেশের। সেই সাহসী সন্তানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আজকে সে তরুণ, আজকে 25-26-এর কৌটায় তার বয়স, 50-এর কৌটায় হয়তোবা এই দেশের পতাকা তার হাতে উঠাবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বহু দূরে। এবং সেই বিশ্বাসটা আমরা করি, কারণ আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যতদিন এই পৃথিবীতে থাকবে না, তখন তাদের পরবর্তী প্রজন্ম হিসাবে সাহসী ভারত বিরোধী হিসাবে, সাহসী বাংলাদেশ প্রেমী হিসাবে, বাংলাদেশের মানুষের জীবন বাঁচানোর জন্য যে 24-এর আন্দোলনে 6 জনের ভিতরে একজন ছিলেন, আজকের এই মাঠেও তাকে 6 জনের একজন, 5 জনের একজন জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশের আমি মনে করছি। হাসনাত আব্দুল্লাহর বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের 5 জন শীর্ষ জনপ্রিয় রাজনীতিবিদের ভিতরে হাসনাত আব্দুল্লাহর নাম এখানে থাকবে। প্রিয় দর্শক, সেই হাসনাত আব্দুল্লাহ $1 মিলিয়ন প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবার তারেক রহমানের উপরে সরাসরি। যদি বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে, আপনার পাশে বাংলাদেশের মানুষ থাকে, আপনি কেন লন্ডনে বসে আছেন? আপনি লন্ডনে আছেন কেন? 11 মাসে পাড়ি দিয়ে এখন 12 মাসে পা দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এই 11 মাস উনি কেন বাংলাদেশ যাচ্ছেন না? লন্ডন বসে অডিও কলে, ভিডিও কনফারেন্সে কেন ওনার দল চালাতে হচ্ছে? আর দল অপরদিকে বাংলাদেশের মানুষের কাছে ঘৃণার পাত্র হচ্ছে ডে বাই ডে। বিভিন্ন ধরনের মানুষের সুবিধা
মহিলার উপরে প্রবাসীকে আটক করে প্রবাসীর বাড়িতে চাঁদা না পেয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা একটি আজকে আমার সামনে নিউজ পেপারে এসেছে। এটা কোনো কারো ভিডিও বার্তা নয় যে যেটার ভিতরে ভুল বা মিথ্যা থাকতে পারে, বাংলাদেশের পত্রিকাতেই আমি দেখতে পেয়েছি। এরকম ভাবে বিভিন্ন জায়গায় জনপ্রিয়তা হাস্য হচ্ছে বিএনপির তারেক রহমান লন্ডন থাকার কারণে। তারেক রহমান যদি 11 মাস আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই বাংলাদেশে যেতেন, তাহলে তার দল এই মুহূর্তে সবার চাইতে শীর্ষ জনপ্রিয় থাকতো বলেই আমি বিশ্বাস করি। কিন্তু তিনি না থাকার কারণে এবং উনি এই কন্ট্রোলিংও করতে না পারার কারণে আজকে ওনার দল যেরকম জনপ্রিয়তা হারাচ্ছে, সেটা যদি হারাতে থাকে আগামী 6 মাস 9 মাসে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা 9 মাস পরে 6 মাস পরে বাংলাদেশে যদি নির্বাচন হয় এর ফলাফলের মাধ্যমেই আমরা দেখতে পাবো। হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় 1 বছর হতে চলেছে। গত বছরের 5ই আগস্ট তিনি পালিয়ে যান এবং এই যে এই টানা আন্দোলন হলো এবং হাসিনা পালিয়ে গেলেন, এর অনুসন্ধান কিন্তু এখনো থেমেনি। এবং আজকে বিবিসি তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও প্রকাশ করেছে এবং তাদের ওয়েবসাইটেও একটা প্রতিবেদন দিয়েছে, একদম গা শিওরে ওঠার মতো অবস্থা। এই যাত্রাবাড়ি নিয়ে, যাত্রাবাড়িতে হয়েছে কি, যাত্রাবাড়িতে কিন্তু সব ছিল মাদ্রাসার ছাত্ররা ছিল বেশি এবং ওই মাদ্রাসার ছাত্রদের জীবনের কোনো দাম নাই। পুলিশ যে নির্বিচারে গুলি চালিয়ে তাকে হত্যা করেছে এবং সেই হত্যার নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন, সেটা এই বিবিসির প্রতিবেদন উঠেছে। বিবিসি নিজে অনুসন্ধান করে দেখেছে যে এগুলো একদম 100% সত্য। এখন যারা ওই আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেন, তাদেরকে বলবো যে ভাই, ওই চিন্তা করেন না। জাতিসংঘ যেখানে রিপোর্ট করেছে এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী, আজকে বিবিসি রিপোর্ট করেছে শেখ হাসিনা দায়ী। আমি একটু পড়ে শোনাই। আমি ওই যে ইউটিউব ভিডিওটা দেখলে আপনারা ভালো করে বুঝবেন, বাট আমি লিঙ্ক দিয়ে দেবো, আমি একটু পড়ে শোনাই যারা ইউটিউব লিঙ্ক পাবেন তাদের জন্য। যে 2024 সালের 5ই আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে 52 জন নিহত হন বলে বিবিসি এর একটি অনুসন্ধানে উঠে এসেছে। ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা 36 দিন ধরে চলা বিক্ষোভের মুখে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান। গত বছর সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনে ভয়াবহ ঘটনাটি কীভাবে ঘটেছিল সেটা বের করার জন্য তখনকার শত শত ভিডিও, ছবি, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি সরজমিনে বেশ কয়েকবার যাত্রাবাড়ি ঘটনাস্থল পরিদর্শন করে বিবিসি। জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানা খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনাটি কিভাবে শুরু ও শেষ হয়েছিল এবং তাতে কত মানুষ হতাহত হয়েছিল সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে এমন কিছু তথ্য উঠে আসে এবং বিবরণ আসে যা আগে কখনো সেভাবে আসেনি। আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ডের বিষয় জানতে চাইলে বাংলাদেশের পুলিশের একজন মুখপাত্র বলেন যে হ্যাঁ, এটা দুঃখজনক ঘটনা এবং তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং অপেশাদার আচরণ করেছিলেন। অনুসন্ধান চলাকালে ঘটনার এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে যেখানে 5ই আগস্ট বিকালে যাত্রাবাড়িতে পুলিশের গুলি বর্ষণ শুরুর কিছু মুহূর্ত দেখা যায় এবং ভিডিওটি এমন একজন আন্দোলনকারীর মোবাইল ফোন থেকে বিবিসি সংগ্রহ করেছে যেদিন সেই আন্দোলনকারী নিজেও পুলিশের গুলিতে প্রাণ হারান। ওই নিহত আন্দোলনকারীর নাম মিরাজ হোসেন। পুলিশ যখন বিক্ষোভকারীদের উপর গুলি বর্ষণ শুরু করে সেই সময় এই মিরাজ হোসেন ভিডিও ধারণ করেছিলেন এবং মর্মান্তিকভাবে মোবাইল ক্যামেরার ওই ভিডিওতেও কিন্তু তার জীবনের শেষ মুহূর্ত ধরা পড়েছে, কিন্তু কীভাবে তিনি কষ্ট পাইতে পাইতে মারা গেছেন। তো এই মিরাজ হোসেনের মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনটি খুঁজে পান এবং ফোনটি বিবিসিকে দেন এবং বিবিসি ভিডিওর ফরেন্সিক টেস্ট মেটাডাটা বিশ্লেষণ করে দেখা গেছে যে সেই দিন নির্বিচারে গুলি বর্ষণের ঘটনাটি শুরু হয়েছিল দুপুর 2টা 43 মিনিটে। ভিডিওটিতে যাত্রাবাড়ির থানার মূল ফটকে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর হঠাৎ করেই সেনাবাহিনী ওই এলাকা ছেড়ে চলে যান। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই যাত্রাবাড়ি থানার ভেতরের পুলিশ সদস্যরা ফটকের সামনে অবস্থানরত বিক্ষোভকারীদেরকে আকস্মিকভাবে গুলি বর্ষণ করা শুরু করে এবং থানার উল্টা দিকে অবস্থিত একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে পুলিশ গুলি চালানো শুরু করার পর প্রাণ বাঁচাতে গুলি দিয়ে বিক্ষোভকারীরা যেভাবে পারে ছুটে পালায়। এবং ওই সময় দেখা যায় যে গুলি করে মারার পর পুলিশ মৃতদেহে শুধু লাথি মারতেছে এবং শুধু 5ই আগস্ট না, 4ঠা আগস্টও কিন্তু পুলিশ হামলা চালিয়েছে যাত্রাবাড়ি থানার সামনেই। 4ঠা আগস্টের ঘটনার কিছু ভিডিও বিবিসি সংগ্রহ করেছে, সেখানেও পুলিশকে থানা থেকে বেরিয়ে মহাসড়কের দিকে গুলি চালাতে দেখা যাচ্ছে। এই সময় আন্দোলনকারীদের একজনের ধারণ করা ভিডিওতে গুলির শব্দের সঙ্গে সঙ্গে ভাইরাল হওয়া গুলির শব্দের ভিডিওর মিল খুঁজে পেয়েছে এবং এই গুলিগুলি মেশিন গান থেকে ছোড়া গুলি ছিল। অনুসন্ধানে বিবিসি দেখেছে যে 5ই আগস্ট বিকালে যাত্রাবাড়ি থানার সামনে প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। ওই ঘটনার কিছু ড্রোন ভিডিও বিবিসির হাতে এসেছে। ভিডিওর মেটাডাটা তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে বিকাল 3টা 17 মিনিটেও যাত্রাবাড়ি থানার সামনের মহাসড়কে বিক্ষোভকারীদের উপর গুলি চালাচ্ছিল পুলিশ। এরপর তাদের পুলিশের বড় একটি দলকে থানার উল্টো পাশে অবস্থিত একটা অস্থায়ী সেনা বেড়াকে আশ্রয় নিতে দেখা যায়। ড্রোন ভিডিওতে মহাসড়কের উপর হতাহতদের একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। ভ্যান, রিক্সা এবং বাইকে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই আন্দোলনকারীদের একটা অংশ শাহবাগের দিকে চলে যান। আর যারা তখন যাত্রাবাড়িতে ছিলেন তারা থানায় আগুন দেন এবং এই ঘটনায় পুলিশের কমপক্ষে 6 জন সদস্য নিহত হন। 5ই আগস্ট বিকেলে পুলিশের নির্বিচার গুলি ঘটনার পরও আহতদের আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বহু ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। সেদিন যাত্রাবাড়িতে অন্তত 30 জন বিক্ষোভকারী নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত তখনকার খবর, নিহতদের পরিবার সাক্ষাৎকার, হাসপাতালের নথি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট সত্য যাচাই করার পর বিবিসি দেখেছে যে 5ই আগস্ট যাত্রাবাড়িতে কমপক্ষে 52 জন সাধারণ মানুষ নিহত হন।
এবং এর বাইরেও আরও 6 জন পুলিশ নিহত হন। 5ই আগস্টের ঘটনায় যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে। এর মধ্যে তৎকালীন ওসি আবুল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে, যিনি এই হত্যাকাণ্ড চলার সময় সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে যে তারা ঘটনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন। এবং ওই ঘটনার সময় সেনাবাহিনী কেন হঠাৎ করে সরে গেল এ নিয়ে যোগাযোগ করা হলে সেনাবাহিনীর কোনো সাড়া পাওয়া যায়নি। এবং সাবেক প্রধানমন্ত্রী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথন একটি ভিডিও রেকর্ডিং থেকে জানা যায় যে গত গ্রীষ্মে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। বিবিসি যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন এবং তারা যেখানেই আন্দোলনকারীদের পাবে সেখানেই গুলি করবে এমন নির্দেশ দিয়েছিলেন। অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকারের বিরোধী বিক্ষোভকারীদের উপর গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছেন। ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে বলেছে যে গত 18 জুলাই নিজের বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেন। চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয়। বিক্ষোভের পর থেকে হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে, যার অনেকগুলোকেই যাচাই করা যায়নি। তবে 18 জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। কিন্তু বিবিসি আবার আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেনসিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সততা যাচাই করেছে এবং ইয়ারশট বলেছে যে এটা কোনো এডিট করা না এবং কোনো পরিবর্তন করা না বা কোনো এআই দিয়েও তৈরি না, এটা আসলে শেখ হাসিনার গলা। মানবাধিকার এবং পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট তারা বলেছে যে ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে শেখ হাসিনা লাউড স্পিকারে কথা বলতেছিলেন নাকি, ফোন কলটি স্পিকারে ছিল, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি বা ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ ছিল। ইয়ারশট এক্সপার্টরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক বা ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে, যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে। এর অর্থ হচ্ছে যে এই অডিওটিতে কোনো হেরফের করা হয়নি বা কোনো চেঞ্জ করা হয়নি। বিএনপি নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তারেক রহমান নিজে যাকে ভয় পান, যাকে ফোন দিতে ভয় পান, তার স্ত্রীকে ফোন দেন গভীর রাতে ফোন দেওয়া দরকার হলে। সেই ফজলুর রহমান, যাকে জনগণ বলে ফজু পাগলা, কেউ বলে কান কাটা ফজু, পিওর আওয়ামী লীগ। আপনি চিন্তা করেন, এটা অবশ্য ইন্টেনশনাল, এটা আবেগ নয়, ফজু পাগলার আবেগ নয়, এটা রুমিন ফারহানাও করছে। শেখ মুজিবের বাড়ি মানুষ জয় বাংলা করে দিয়েছে, খুব কান্নাকাটি তাদের, ফজু পাগলা এবং রুমিন ফারহানার। এটা নেপথ্যে ভারত সূক্ষ্মভাবে বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে নর্মালাইজ করছে, শেখ মুজিবকে সামনে রেখে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে এই রুমিন ফারহানা এবং ফজু পাগলাদের মাধ্যমে। এটা পিওর ভারতীয় প্ল্যান। আপনার নিঃসন্দেহে শুনেছেন, এই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করেছি। সালাউদ্দিন যেটা বলেছিলেন যে শেখ মুজিবের আঙ্গুলের ইশারায় এই হতো সেই হতো, তার বাড়ি ভেঙেছে, কেউ ফিরায়নি, আমরা ফুল দিব, সেখানে লোকজন বলছে চলুন আমরা ফুল দিতে যাব, কত কিছু। মানে কি শেখ মুজিব প্রেম, আওয়ামী প্রেম, মুজিববাদ প্রেম, অথচ মুজিববাদ জিনিসটাই ফেজিবাদ। এই জায়গাটা আমরা নানান প্রতিবাদ করছি, এই ফজু পাগলাকে জুতা পিটার কথা বলছি, কিন্তু মজার বিষয় তারেক রহমান কিন্তু কিছু বলে না। আপনি চিন্তা করেন, ফজু পাগলা যেভাবে মুজিব বন্দনা করে, যেভাবে আওয়ামী বন্দনা করে, একজন বিএনপি নেতা এবং ফজু পাগলার বক্তব্যে উত্তেজিত হয়ে উপস্থিত লোকজন প্রেস ক্লাবে বলে জয় বাংলা এবং দাঁড়িয়ে বলে যে আমরা চলেন শেখ মুজিবের 32 নম্বর ওখানে ফুল দিতে যাব। এতটা আওয়ামী বক্তব্য দেন, শেখ হাসিনা অত সুন্দর বক্তব্য দিতে পারবে না, এই ফজু পাগলা যেটা পারেন বা দিয়েছে। এই বক্তব্য দিলে বিএনপিতে তার অস্তিত্বই থাকার কথা না, কিন্তু তারপরও তারেক রহমানও তাদেরকে কিছু বলতে পারছেন না, বহিষ্কার করছেন না। এবং বিএনপির ভিতরে চাপা ক্ষোভ, যদিও প্রতিবাদ শুরু হয়েছে কিছুটা, আমি আসছি সেদিকে, সে আলোচনায় করছি। এর অর্থ হচ্ছে এই ফজু পাগলা তারেক রহমান নিজেই ভারতের প্রেসক্রিপশনে শেল্টার দিচ্ছেন বা বলাচ্ছেন, এগুলো বলার সুযোগ দিচ্ছেন। নইলে ফজু পাগলা কিন্তু এটা সাহস পেত না। যদি তারেক রহমান ভয় দিয়ে দিত যে এটা বিএনপি করেন, আপনি বিএনপির কথা বলতে হবে, আপনি মুজিব বন্দনা করে আওয়ামী বন্দনা করে বিএনপি করতে পারবেন না, এটা বিএনপি আদর্শের সাথে যায় না, এটা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ। যদি এটা তারেক রহমান বলে দিত, ফজু পাগলা জীবনে এটা বলতো না। কিন্তু তারেক রহমান নিজেই এটা শেল্টার দেন। খালেদা জিয়ার উপদেষ্টা, সে মুজিব বন্দনা করে, সে ধানমন্ডি 32 রক্ষা করতে যেতে চায়, সে কান্না করে, সে জয় বাংলা স্লোগান দেয়। জয় বাংলা স্লোগান, আপনি চিন্তা করছেন এই জয় বাংলার সাথে বিএনপি স্লোগানে কত বিরোধ ছিল। এই জয় বাংলা স্লোগান দিয়ে খালেদা জিয়ার উপর হামলা করা, তারেক রহমানের উপর হামলা করা, কত কিছু হয়েছে। তারেক রহমানের কত চরিত্র হনন, খালেদা জিয়ার কত চরিত্র হনন, লিভার সিরোসিস হয়েছে খালেদা জিয়ার। কি বলতো, এই খালেদা জিয়া মদ খেয়ে লিভার নষ্ট করে ফেলেছে, তার বাসা থেকে মদের বোতল পাওয়া গেছে মইনুল রোডের বাড়ি থেকে। আপনি চিন্তা করেন, সেই জয় বাংলা স্লোগান দিয়ে যেগুলো করা হয়েছে, ওই জয় বাংলা স্লোগান দেয় খালেদা জিয়ার উপদেষ্টা, অথচ কেউ কিছু বলে না। এর মানে এই ফজু পাগলার গোড়ায় অনেক বড় পাওয়ার, সে পাওয়ার হচ্ছে তারেক রহমান নিজে এবং ভারত। তো তারেক রহমান বাংলাদেশের রাজনীতি বিস্ফোরা, মনে রাখেন, একদম লুটে ফুটে খাবে। কি চান্দাবাজি করেছিল 2001 থেকে 2006 মনে নাই। শেখ হাসিনা তারেক রহমানের মধ্যে মিল আছে। শেখ হাসিনা যেরকম ক্ষোভ ছিল বাবার হত্যা এবং সেই প্রতিশোধের আগুনে দেশটা ধ্বংস করে দিয়েছে, অথচ রাষ্ট্রনায়ক হিসেবে ব্যক্তিগত প্রতিশোধ স্পৃহা থাকতে পারবে না।
এটা শপথের ভায়োলেশন। তারেক রহমানেরও ক্ষোভ আছে যে 111 সরকার তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল, পিটিয়ে ঝুলাই পিটিয়েছিল। এটা অবশ্যই বিভৎস, অন্যায়, কিন্তু এই বলে সেই ক্ষোভ দিয়ে তিনি রাজনীতি করবেন এটা তো হতে পারে না। তারই ক্ষোভ আছে, প্রচন্ড ক্ষোভ আছে। তো দর্শক, এই ফজলু পাগলার বিরুদ্ধে কিছুটা প্রতিবাদ বিএনপির মধ্যে শুরু হয়েছে এবং আমি বিশ্বাস করতে চাই এবং এটা হবে। এমন দিন আমরা দেখব, বিশেষ করে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলে এটা দেখব, এই ফজলু পাগলার বিরুদ্ধে বিএনপির একটা অংশ কিশোরগঞ্জে দাঁড়িয়ে যাবে। ফজলু পাগলাকে দানি শীষ দেওয়া হলেও বিএনপির লোকজন বলবে ফজলু পাগলা অবাঞ্ছিত কিশোরগঞ্জে ঢুকতে পারবে না, ও ঢুকলে ওর জুতা পেটা করবো। হুজুররা বলবে, সবাই বলবে। আমার মনে হয় যে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাত, হেফাজত, চরমোনাই এদের কারণে ধানের শীষ প্রতীক নিয়ে ফজলু পাগলা কিশোরগঞ্জে ঢুকতে পারবে না, ওকে জুতা পেটা করবে মানুষ, ওরে বেঁধে, রশি দিয়ে বেঁধে বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রাখবে, পারবে না। বিএনপির লোকজন সব বিদ্রোহী প্রার্থীর পক্ষে চলে যাবে যদি তারেক রহমান শেষ পর্যন্ত ফজলু পাগলার পক্ষেই থাকে। এই ফজলু পাগলাদের বিএনপি জনতা, সাধারণ জনতা মেনে নেবে না। নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলে সেটা দেখতে পাবেন, তার আগ পর্যন্ত মানতে হয়তো বাধ্য। আর এই ফজলু পাগলাকে নিয়ে মিডিয়াও খেলছে, তাকে কাভারেজ দিচ্ছে, সামনে আনছে, তাদেরও একটু টিআরপি বাড়ছে, অনেকে মজা পাচ্ছে। পাগল তো, মাথা ফুলা টাইপের লোক, এ ভাব নাই আইনজীবী, বালের আইনজীবী, কি পড়াশোনা করেছে? 5 মিনিট কথা বলতে পারবে আমাদের সাথে? কোনো এলেম আছে? আমার কাছে সিলেট মাথা ফুলা, মাথা টাইপের মতো, মাথা মোটা টাইপের মনে হয়েছে, পাগলাটে টাইপের। চেহারার মধ্যেই একটা মূর্খ এবং অপদার্থ ভাব এই ফজলু পাগলার আছে, বাটপার টাইপের একটা ভাব আছে। এর বাটপারি, এর এই মূর্খতা এটা অনেক আগে থেকে বলেছিল, অনেক আগে, যে অমুক প্রার্থীর বিরুদ্ধে আমি পরাজিত হয়ে কান কেটে চলে যাবো, কান আর কাটে নাই, পরাজিত হয়েছিল। হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না বক্তব্যে তোপের মুখে বিএনপি নেতা ফজলু। কালবেলা ফজলু লিখেছে, না ফজলু পাগলা লিখলে ভালো হতো। যা কালবেলা নিয়ে ট্রল হচ্ছে, যে বিস্তারিত যা জানা গেল, এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং আছে। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো, আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।